প্রিয় শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষী, আজকের অনলাইন ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিকের গণিত প্রথম পত্র বিন্যাস ও সমাবেশ। তো আমরা আগে বিন্যাস ও সমাবেশ নিয়ে আমরা কিছু আলোচনা করতে চাই। পরবর্তীতে আমরা বিন্যাসের একটি সূত্র আমরা প্রমাণ করব এবং ওই সূত্রের সাপেক্ষে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আশা করি তোমরা মনোযোগী হলে তোমরা এই টিউটোরিয়াল ক্লাসটি খুব দারুণভাবেই বুঝতে পারবে। তো প্রথমে আমরা এখানে বিন্যাস সম্বন্ধে আলোচনা করতে চাই। বিন্যাস কি? বিন্যাসকে আমরা ইংলিশে বলি পারমুটেশন বা বিন্যাস, এবং সমাবেশ হলো কম্বিনেশন। আমাদের এখানে দুইটি অধ্যায় থাকবে এবং ধাপে ধাপে আমরা এখানে অনেকগুলো লেকচার এখানে বিন্যাস সমাবেশের উপরে দিব। আজকে আমাদের বিন্যাসের উপরে লেকচার থাকবে, লেকচার 1। তো আমরা বিন্যাসের সূত্রটি কীভাবে আসছে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং সূত্রটা আমরা প্রমাণও করব। এর আগে আমাদেরকে ফ্যাক্টোরিয়াল চিহ্ন সম্বন্ধে একটু আমাদের জানতে হবে। তো আমরা নবম দশম শ্রেণীতে ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে আমরা দ্বিপদী বিন্যাসে আমরা আলোচনা করেছি এবং তোমরা, আমি আশা করি সবাই বিন্যাস সমাবেশ দ্বিপদী বিন্যাস তোমরা করেছ। তো এখন দেখো, এখানে যেমন বিন্যাস বলতে আমরা এখানে যেমন সাজানো বুঝি। যেমন মনে করো এ বি সি তিনটি বর্ণ এখানে আছে। তো এখন এই তিনটি বর্ণের আজকে আমরা যেটা আলোচনা করব, এখানে কোনো রিপিটেশন হবে না, কোনো বর্ণ একাধিকবার থাকবে না। এখানে দেখো এ বি সি তিনটি বর্ণ এখানে ভিন্ন ভিন্ন আছে। তাহলে আমাকে যদি বলা হয় এখানে তিনটা বর্ণ বা দুইটা বর্ণ বা একটি বর্ণ নিয়ে বিন্যাস করতে বলা যদি হয়, তাহলে আমরা এটা করতে পারবো। এখানে এখন দেখো, তো আমরা যদি একটা কাজ করি, আমরা এখানে দুইটি বর্ণ যদি বিন্যাস করতে বলা হয়, এ বি বি সি, এখানে সি এ হবে, অর্থাৎ তিনটি বিন্যাস এখানে আছে। আমরা এটাকে নোট করবো এইভাবে যে তিনটা বর্ণ থেকে দুইটি ভিন্ন ভিন্ন বর্ণ নিয়ে বিন্যাস হবে কত এখানে এখানে হবে। অবশ্য আমাদের একটু আমরা দেখাচ্ছি, দেখো এ বি বি এ এটা একটা বিন্যাস এবং বি সি কত সি বি এটা একটা বিন্যাস, এসি এবং সিএ এটা একটা বিন্যাস হবে। মোট 6টি বিন্যাস এখানে আসছে। তো তোমরা অবশ্যই খেয়াল রাখবে, এখানে তিনটা থেকে আমরা দুইটা নিচ্ছি, আমরা এখানে তিনটা থেকে তিনটাও নিতে পারবো, তিনটা থেকে আমরা একটাও নিতে পারবো, কিন্তু তিনটা থেকে আবার চারটা নেওয়া যাবে না। তাহলে এখন তাহলে আমরা কিছুক্ষণ পরে এটা ম্যাথমেটিক্যাল ওয়েতে আমরা প্রমাণ করবো। এখানে যদি বলা হয় এখানে 3p1 কেমন হবে, তো এটা হবে কত, এখানে তিনটা বিন্যাস হবে এখানে 3। এখন যদি বলা হয় এখানে 3p3 কেমন হবে, তিনটা থেকে আমরা তিনটা বর্ণ নিয়ে বিন্যাস করবো এখানে, মানে সাজাবো। তাহলে কি হবে, এখানে দেখো এ বি সি একটা বিন্যাস, এ সি বি একটা বিন্যাস, বি সি একটা বিন্যাস, বি এ সি একটা বিন্যাস এবং সি এ বি একটা বিন্যাস এবং সি বি এ, মোট 6টি আসছে রেজাল্ট। তো আমরা এখানে এখন এটাকে থিওরিটিক্যাল ওয়েতে আমরা এখানে দেখালাম, কিছুক্ষণ পর আমরা এটাকে ম্যাথমেটিক্যাল ওয়েতে প্রুভ করবো। তোমরা আশা করি বুঝতে পারতেছো এটা। যেমন সবাই মনে রাখবে, এখানে এখানে 3p4 কখনো সম্ভব না, 3p5ও কখনো সম্ভব নয়। আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো, অর্থাৎ বিন্যাসের কনসেপ্টটাই কিন্তু এমন। তো আমরা এখন একটা কাজ করবো, কিছুক্ষণ পরে যদি এটা ম্যাথমেটিক্যাল ওয়েতে প্রমাণ করতে হবে আমাদের কিছু ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে। ফ্যাক্টোরিয়াল মানে পূর্ণ সংখ্যার গুণ সম্বন্ধে আমরা আলোচনা করি। দেখো, তো এখন যেমন সবাই একটু খেয়াল করা, এখানে যেমন ফ্যাক্টোরিয়াল চিহ্নকে আমরা এইভাবে দিতে পারি, আবার ইচ্ছা করলে আমরা এইভাবে দিতে পারি। ফ্যাক্টোরিয়াল 5 এটা কীভাবে লেখা যাবে বলো তো? এটা লিখতে পারবো 5 4 3 2 1, অর্থাৎ এখানে 120। এটা তোমরা পূর্ববর্তী ক্লাসে তোমরা অবশ্যই এটা দেখছো, ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে তোমাদের জ্ঞান আছে আমরা মনে করি। এখন আরেকটা জিনিস সবাই খেয়াল করবে, এখানে ফ্যাক্টোরিয়াল এখানে আমরা যদি একটা কাজ করি, যেমন 5কে আমি আবারও লিখতেছি 5 4 3 2 1, এটা একটা দৃষ্টান্ত হিসাবে তোমরা নিতে পারো। 5 ইন্টু আমরা ফ্যাক্টোরিয়াল 4 লিখতে পারি। তাহলে এখানে ইচ্ছা করলে আমরা ফ্যাক্টোরিয়াল 5কে 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 1 আমরা লিখতে পারতেছি। বাই দ্য সেম ওয়েতে এখন দেখো ফ্যাক্টোরিয়াল n কে কি লেখা যাবে, ফ্যাক্টোরিয়াল n কে লেখা যাবে n ইন্টু n মাইনাস 1। যদি আমরা এখানে একটা কাজ করি, আমরা n এর মান যদি 1 বসিয়ে পাই, n এর মান 1 বসিয়ে ফ্যাক্টোরিয়াল 1 ইজ ইকুয়াল টু 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 মাইনাস 1, অর্থাৎ দ্যাট ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 0 মান কত, এখানে 1 আমরা যেটা বলতে। আরেকটা জিনিস তোমরা খেয়াল রাখবে, এখানে যেমন ফ্যাক্টোরিয়াল কিন্তু কোনো ভগ্ন সংখ্যার ফ্যাক্টোরিয়াল অসংজ্ঞায়িত হবে এবং কোনো মাইনাস সংখ্যার ফ্যাক্টোরিয়ালটাও অসংজ্ঞায়িত হবে। তো তোমরা আশা করি এটা খুব ভালোভাবেই বুঝতে পারতেছো। ফ্যাক্টোরিয়ালটা এটা তোমাদের নিম্ন ক্লাসের পড়া ছিল, তবু আমরা অল্প একটু আলোচনা করলাম। এখন আমরা বিন্যাসের সূত্রটি কীভাবে আসবে, একটু আগে আমরা তিনটি বর্ণের বিন্যাস তোমাদেরকে দেখিয়েছি। এখন ওই তিনটি বর্ণের বিন্যাসের ওই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা কিছু অঙ্ক এখন করবো। দেখো সবাই খেয়াল করে একটু, যে বিন্যাসের একটি কাজ যদি আমরা পি সংখ্যক উপায় করি আর একটি কাজ যদি কিউ সংখ্যক উপায় করি, তাহলে বিন্যাস কী হবে, পি কিউ হবে, অর্থাৎ গুণ হবে আর কি। তাহলে এখানে খেয়াল করো যে n সংখ্যক, এখানে আমাদের একটা প্রশ্ন আছে n পেয়ারের মান নির্ণয় করো।
অর্থাৎ n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস, এখানে আমাদের কোনো জিনিসের কোনো পুনরাবৃত্তি হবে না। যে আমরা n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে আমরা বিন্যাস গঠন করব, অর্থাৎ এই সূত্রটা আমরা এখন দেখানোর চেষ্টা করবো। সবাই দেখো। তো এর আগে আমি একটু জিনিস আলোচনার সময় দেখো, একটু এর আগে যে আমরা আলোচনা করব, যেমন ঢাকা থেকে মনে করো এখানে আমরা যদি একটা কাজ করি, ঢাকা থেকে এখানে মনে করলাম কুমিল্লাতে এখানে 5টি ট্রেন আসা যাওয়া করে, 5টি ট্রেন, এখানে 5টা ট্রেন আছে, তাহলে একটি লোক ঢাকা থেকে 5টি ভিন্ন উপায়ে কুমিল্লা আসতে পারবে। এখন কুমিল্লা থেকে যদি আমি আরও 4টি ট্রেন এখানে চিটাগং চট্টগ্রাম আসা যাওয়া করে, তাহলে একটি লোক তাইলে কুমিল্লা থেকে, এটা আমরা কুমিল্লা লিখলাম, কুমিল্লা থেকে আরেকটা লোক 4টি ভিন্ন ভিন্ন উপায়ে চট্টগ্রাম আসা যাওয়া করতে পারবে। তাহলে আমাদের প্রশ্ন হইল, একটি লোক কয়টি ভিন্ন ভিন্ন উপায়ে ঢাকা থেকে চট্টগ্রাম আসা যাওয়া করতে পারবে? তাহলে এখন সবাই খেয়াল করো এখানে। তাহলে এখন আমরা যদি মনে করি, যখন লোকটি ঢাকা থেকে কুমিল্লা প্রথম ট্রেনে আসে তখন তার হাতে 4টি অপশন থাকে, তাহলে যখন সে দ্বিতীয় ট্রেনে আসে তখন তার কাছে 4টি অপশন থাকবে, যখন লোকটি 3 নম্বর ট্রেনে যখন কুমিল্লা আসবে তখন তার কাছে 4টি অপশন থাকবে। এইভাবে সে যে কোনো একটি ট্রেনে যদি কুমিল্লা আসে তার হাতে আরও 4টি অপশন থাকবে, বিদায় এখানে সে কত উপায়ে আসা যাওয়া করতে পারবে? 4 গুণ 5 অর্থাৎ 20 উপায়ে আসা যাওয়া করতে পারবে। এইভাবে যদি আমরা যদি এখানে একটা কাজ করি, চট্টগ্রাম থেকে আমরা যদি সিলেটে আরও 3টি ট্রেন, যেটা মনে করো সিলেট যাবে, সে সিলেট, তাহলে কী হবে? সিলেটে আরও 3টি ট্রেন থাকলে কী হবে এখানে? তাহলে আমরা 4 গুণ 5 গুণ কত? 3 হবে, 60 উপায়ে সে ঢাকা থেকে সিলেট আসা যাওয়া করতে পারবে। তো আশা করি তোমরা এই ওয়াটা অবশ্যই বুঝতে পারছো। আমরা যেটা বলতে চাচ্ছি এখানে, যে বিন্যাসের একটি কাজ যদি পি সংখ্যক উপায়ে, আরেকটা কাজ কিউ সংখ্যক উপায়, আরেকটা কাজ যদি আমরা আর সংখ্যক উপায় করি, তাহলে বিন্যাস কী হবে? পি কিউ আর। এই আইডিয়াটা কাজে লাগিয়ে আমরা আজকে এনপিআর এর মানটা বের করব। তোমরা আশা করি এটা বুঝতে পারবে। তাহলে আমরা এন বলতে কি বুঝি? এন বলতে এখানে এন সংখ্যক লোকেশন আমরা এখানে বুঝবো, এনটি স্থান আমরা বুঝবো। যেমন আমরা যদি মনে করি এন হইল একটা স্থান হইল এন, আরেকটা স্থান হইল n-1, আরেকটি স্থান কত ওখানে n-2, এইভাবে আরেকটা স্থান কত ওখানে আর সংখ্যক স্থান মনে করি আমরা। এইভাবে আমরা কমতে কমতে কোথায় যাবো? এখানে 3, 2, 1 আমরা যাবো। অর্থাৎ এখানে আমরা যেটা বলতে চাচ্ছি, যেখানে এনপিআর মানে কি, এখানে তোমরা সবাই খেয়াল করবা, এন এর মানটা কখনো আর কখনো এনকে অতিক্রম করতে পারবে না। এটা সর্বোচ্চ কি আর এবং এন সমান হইতে পারবে। এখানে আমরা সবসময় মনে রাখবো, এন কখনো আর থেকে বড়, আর কখনো এন থেকে বড় হতে পারবে না। তাহলে এখন তোমরা একটু খেয়াল করো এখানে, যে আমরা প্রথম স্থানটি আমরা এন দ্বারা পূরণ করলাম, অর্থাৎ np1 এর মানটা কত হবে? এখানে এন হবে। তাহলে দ্বিতীয় স্থানটি আমরা n-1 দ্বারা পূরণ করতে পারি, অর্থাৎ তাহলে প্রথম দুটি স্থানের বিন্যাস কি হবে? প্রথম দুটি স্থানের বিন্যাস হবে np2 = n × n-1। এইভাবে আমাদের 3 নম্বর স্থানটি আবার n-2 দ্বারা পূরণ করা যাবে। তাহলে এখন np3 কি হবে? np3 হবে n × n-1, n-2 হবে। এইভাবে আর সংখ্যক স্থানটি, আর সংখ্যক স্থানের এইভাবে আর সংখ্যক স্থানের বিন্যাস কি হবে? এখানে npr = কত হবে? এখানে n × দেখো n × n-1, n-2। সবাই খেয়াল করো, যদি একটু সবাই বোঝার চেষ্টা করবে। এখানে যখন এখানে 2 ছিল তখন ছিল কত? এখানে আমরা মনে হয় একটু এখানে, আচ্ছা 2 যখন তখন n-1 পর্যন্ত ছিল এখানে, তারপর 3 জন্য কি ছিল? n-2, অর্থাৎ 1 কম। তাহলে আর সংখ্যক স্থানের জন্য কি হবে? n × কত হবে? এখানে r-1 হবে। অর্থাৎ তাহলে এনপিআর এর মানটাই কিন্তু এটা হয়ে গেছে। অর্থাৎ এখানে আমরা যদি কাজ করি, যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে যদি r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে আমরা যদি বিন্যাস বা সাজানো হয়, তাহলে রেজাল্টটা কেমন হবে? npr = n × n-1, n-2 আপ টু কত? ওখানে এই সবগুলো গুণ n × কত? ওখানে উইদিন ব্র্যাকেট r-1। তাহলে এখন একটু সবাই খেয়াল করো, আমরা এটাকে আরেকটু যদি সরলীকরণ করি, দেখো আরেকটু সরলীকরণ করলে কি হবে? এখানে npr
NPR ইজ ইকুয়াল টু কত হবে এখানে n ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস টু এবং n মাইনাস আর প্লাস কত ওখানে 1 হবে। অর্থাৎ এটাকে আমরা এইভাবে এই পর্যন্ত রাখতে পারবো। আবার আমরা যদি আরেকটু এটাকে আরেকটু নতুনভাবে এটাকে আমরা ফরমেশনটা যদি সাজাই, যদি দেখো সবাই একটু খেয়াল করবে, NPR আমরা যদি এটা কাজ করি, দেখো এখানে n থেকে এই n মাইনাস আর প্লাস 1 পর্যন্ত করে, অর্থাৎ এক এক করে কমছে। তাহলে আমরা যদি এটা কাজ করি, এখানে দেখো n ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস টু আপ টু এখানে n মাইনাস আর প্লাস ওয়ান, তার থেকে যদি এক কমে কি হবে n মাইনাস আর হবে। এইভাবে কমতে কমতে কত হবে, ডট দিয়ে আমরা আবার কি লিখলাম আপ টু এখানে 1 পর্যন্ত। তাহলে আমরা এই রাশিটা এখানে বেশি লিখছি, তাই না? তাহলে আমরা এটা লবহরকে এখন গুণ করবো। দেখো লবহরে আমরা n মাইনাস আর 3 2 কত ওখানে 1 হবে। আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারতেছো। তাহলে একটা কাজ করি, দেখো এখানে লবে কি হচ্ছে 1 থেকে n পর্যন্ত গুণ মানে কি ফ্যাক্টোরিয়াল n। সবাই খেয়াল করো, অর্থাৎ এখানে কি আসবে, লবে হবে ফ্যাক্টোরিয়াল n আর পরে কি হবে n মাইনাস ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর। এটাকে আমরা এইভাবে নোট করতে পারি যে ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর, আমরা এটাকে কিছু করে এইভাবে লিখতে পারবো। অর্থাৎ তাহলে NPR এর সূত্র, এটা আমরা আবারও বলতে সবাইকে, এটা হলো যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের বিন্যাস, এবং কোনো সংখ্যা বা কোনো রাশিকে আমরা কোনো রিপিটেশন করবো না, রিপিট করবো না, রিপিট ছাড়া এটা হবে। তাহলে এখন দেখো এটা তাহলে আমাদের এই প্রমাণটা হয়ে গেছে। এটা খুব ইম্পর্টেন্ট প্রমাণটা, পরীক্ষা আসে, তোমরা এটা ভালোভাবে শিখবা। এবং আমরা একটা কাজ করি, এখন এখানে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে আরও কয়েকটি জিনিস লাগবে, তোমরা একটু খেয়াল করো। যেমন আমরা বলছি যে NP1 এর মানটা কেমন হবে। NP1 এর মানটা হবে ফ্যাক্টোরিয়াল n মাইনাস কত ওখানে 1। তাহলে কী হবে, এটা আমরা n কে যদি এখানে বিশ্লেষণ করি n ইন্টু n মাইনাস 1, অর্থাৎ আমরা এটাকে ইচ্ছে করি শুধু nও লিখতে পারবো। একটু আগে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম এটা। দেখো এখন যদি এখানে NPn হয় তাহলে কেমন হবে, NP ফ্যাক্টোরিয়াল কত ওখানে n হবে, ফ্যাক্টোরিয়াল n মাইনাস n হবে। তাহলে কি হবে, ফ্যাক্টোরিয়াল 0 মান কিন্তু 1, ফ্যাক্টোরিয়াল n হচ্ছে, অর্থাৎ এখানে n। আমরা ইফ নেসেসারি উই ক্যান রাইট, এখানে যেমন মনে করো 8p8, আমরা প্রয়োজনে ডাইরেক্ট এটাকে ফ্যাক্টোরিয়াল 8 লিখতে পারবো, অর্থাৎ এই সূত্রের আলোকে। তো আশা করি তোমরা এই প্রমাণটি খুব ভালোভাবে বুঝতে পারতেছো। এবং আমি এখন এই প্রমাণের সাপেক্ষে আমরা এই সূত্র ব্যবহার করে আমরা কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা একটা কাজ করবো, যখন এই অঙ্কগুলো করার আগেই তোমরা খাতায় অঙ্কগুলো উঠে নিবা, বইয়ের সাথে অঙ্কগুলো মিলিয়ে তোমাদের অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আমি কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করবো, এখন তোমরা অঙ্কগুলো আগে উঠে নিবা। তাহলে এতক্ষণ আমরা যে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি তোমরা খেয়াল করছো অবশ্যই। এবং আজকে আমরা এই সূত্রটা প্রমাণ করেছি। এবং এখানে অবশ্যই n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের বিন্যাস সংখ্যাই হলো NPR ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n ডিভাইড বাই n মাইনাস r। এখানে আমাদেরকে অবশ্যই একটি কথা মনে রাখতে হবে যে এখানে n গ্রেটার দেন ইকুয়াল টু r, অর্থাৎ r কখনো n কে অতিক্রম করতে পারবে না, আর সর্বোচ্চ n এর সমান হতে পারবে। তাহলে আজকের এই সূত্রের ধারাবাহিকতায় আজকে আমরা এই অঙ্কগুলা কিছুক্ষণ পরেই সলভ করব। তোমরা যখনই অঙ্কগুলো সলভ করার পূর্বে তোমরা খাতায় এই প্রশ্ন উঠে নিতে তোমাদের ভালো হবে, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। এখন প্রশ্ন নাম্বার 1-এর মধ্যে আমরা দুটি অঙ্ক এখানে দিলাম, এবং 2 নাম্বার যেটা আছে তোমরা খেয়াল করো, 2 নাম্বার স্বরবর্ণগুলিকে পাশাপাশি না রেখে ডটার শব্দটির বর্ণগুলি কত সংখ্যক উপায়ে সাজানো যাবে, আমরা এই অঙ্কটা করব। তারপরে এখানে একটি অঙ্ক দেখো আছে, প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যা কেবলমাত্র একবার ব্যবহার করে এই 6টি ডিজিট দ্বারা 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায়। এখানে অবশ্যই তোমরা খেয়াল করেছো যে কোনো অঙ্কই এখানে পুনরাবৃত্তি হয়নি, অর্থাৎ এখানে সবগুলো অঙ্কই ভিন্ন ভিন্ন অবস্থার মধ্যে আছে। তো এটা আমরা এটা সহজ উপায়ে অঙ্কটা করবো, তোমরা দেখবে। এবং এখানে আরেকটি অঙ্ক, এখানে দেখো প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে এখানে 6, 5, 3, 2, 0 দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যেতে পারে। এখানে অর্থপূর্ণ এই জন্যই বলা হয়েছে, এখানে 0 আছে। 0 যদি কোনো সংখ্যার প্রথমেই বসে তাহলে সেই সংখ্যাটি আর অর্থপূর্ণ,
5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে না। তারপরে এখানে প্রশ্ন নম্বর 4, কোনো অঙ্কের পুনরাবৃত্তি না করে এখানে 0, 3, 5, 6, 8 অঙ্কগুলি দ্বারা 4000 অপেক্ষা বড় কতগুলো সংখ্যা গঠন করা যাবে। আমরা এই অঙ্কটাও কিছুক্ষণ পরে করবো এবং কয়েকটি অঙ্ক তোমাদের জন্য রাখবো, তোমরা এগুলো প্র্যাকটিস করবে। আজকে আসলে আমাদের মূল আলোচ্য বিষয় হলো এখানে বিন্যাসের সূত্র। অনেক ধরনের সূত্রই কিন্তু আছে। আজকে আমরা যে সূত্রটা নিয়ে আলোচনা করেছি সেটি হলো মানে কোনো সংখ্যার পুনরাবৃত্তি হবে না, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা বা প্রত্যেকটি বর্ণ ভিন্ন ভিন্ন হলে এইরূপ বিন্যাসের সূত্রটা আমরা আজকে করেছি। 5 নম্বর অঙ্কটা এখানে দেখো যে এখানে 6টি ডিজিট আছে, অঙ্কগুলো একটিকে পুনরাবৃত্তি না করে 5000 ও 6000 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারবে। আমরা একটা জিনিস এখানে বুঝতে পারতেছি যে দেখো যে 5000 এবং 6000 এই সংখ্যাটির মধ্যে 4টি অঙ্ক আছে। তাহলে এর মধ্যবর্তী সংখ্যা হতে গেলে অবশ্যই প্রথম সংখ্যাটি শুরু হবে 5 দ্বারা শুরু হইতে হবে। তারপরে আমরা 5কে যদি প্রথম স্থানে নির্ধারিত রাখি তাহলে অবশিষ্ট কয়টি অঙ্ক থাকছে? এখানে 5টি অঙ্ক থাকছে। 5টা থেকে আমরা 3টি অঙ্ক নিয়ে যে বিন্যাস করব সেই সংখ্যাগুলো এখানে হবে। আশা করি তোমরা ধাপে ধাপে অঙ্কগুলা খেয়াল করবে। আমি যখন করব তো তোমরা এখন অঙ্কগুলো একটু খেয়াল করো। আমরা বাই সিরিয়াল কিছু 2-1টা অঙ্ক আমরা এখানে কয়েকটি অঙ্ক করার চেষ্টা করছি। তাহলে অ্যাম্পিয়ারের সূত্র ব্যবহার করে এখন আমরা যে অঙ্কটা করতে যাব নাম্বার 1, এখানে বলা হইল কি দেখো 1 এর 1 নম্বর অঙ্ক দেওয়া আছে given that 4 np3 এবং 5 কত হবে এখানে 5 এখানে কত আছে এখানে 5 n-1 p কত এখানে p3। তাহলে এখন একটু আগে আমরা যে সূত্রটা আলোচনা করেছি np3 আমরা কিন্তু বের করেছি না npr নির্ণয়ের সময়। তাহলে আমরা এখন লিখি এখানে 4 n-1 n-2 5 কত হবে বলো তো? n এর পরিবর্তে কি আছে এখানে n-1, তাহলে n-1 n-1 তাহলে এখন দেখো তোমরা একটু এখানে দেখো এখন কি কাটা যাবে এখানে আমরা একটু এখন একটু শর্টকাট করতেছি। দেখো এই n-1 চলে যাবে, n-2 চলে যাবে। থাকবে কি এখানে থাকবে এখানে 4n এবং 5n -3 পাশা। তাহলে খুব সহজ উপায় এখন তোমরা বুঝতে পারতেছো এই অঙ্কটার রেজাল্ট কত আসছে 15। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এখন নাম্বার 2 1 এর 2 নম্বর অঙ্কটা দেখো, এটা আশা করি সবাই বুঝতে পারতেছো এটা। তাহলে এবার আমরা করব না 1 এর 2 নম্বর অঙ্কটি দেখো। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলছে n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফলকে কি আকারে বসাতে হবে? twice n factorial divide 2 to the power n factorial কত করে n, অর্থাৎ এই আকারে প্রকাশ করতে হবে। n সংখ্যক n বিজোড় সংখ্যার গুণফলকে এর দ্বারা প্রকাশ করতে হবে। এবার তাহলে আমরা একটা কাজ করি, আমরা লিখি এখানে n বিজোড় সংখ্যার গুণফলটা কেমন হবে বলো তো? হবে 1 3 5 আপ টু ডটটা। এখানে সাধারণ পদটা কেমন হবে? সাধারণ পদটা হবে 2n-1। তাহলে আমরা এখানে সব যোগ করতেছি দেখো। তো এখন একটা কাজ করি, দেখো আমরা লব হরকে আমরা জোড় সংখ্যাগুলো দিয়ে গুণ করব। লব হরকে দেখো 1 3 5 তো এখানে আছেই এবং 2n-1 2 4 6 আপ টু 2n। তাহলে আমরা এখন লিখলাম এখানে 2 × 4 × 6 আপ টু কতখানে 2n। তাহলে এখন আমরা কি পেলাম দেখো, এখানে আমরা লবে পেলাম ফ্যাক্টোরিয়াল 2n। আর পরে আমরা যদি এখন একটা কাজ করি বিশ্লেষণ করি, 2 কে লেখা যাবে 2 × 1 এবং 2 × 2 2 × 3 আপ টু এখানে 2n। তাহলে এখন একটু খেয়াল করো তোমরা, দেখো তাহলে কি হবে এখানে 2n আমরা পেলাম। এখন যদি আমরা একটু মানে পৃথক করি, দেখো 2 × 2 × 2 n পর্যন্ত এখানে লিখলাম। আর বাকিটা কি 1 2 3 আপ টু কতখানে n। তাহলে তুমি দেখো
এটা হলো ফ্যাক্টোরিয়াল 2n। এখন দেখুন 2 কয়বার গুণ আছে, n পর্যন্ত কি হবে 2 টু দি পাওয়ার n হবে, এবং ফ্যাক্টোরিয়াল কত ওখানে n, এবং কিন্তু আমাদেরকে দেখাইতে বলা হয়েছে এখানে যে n বিজোড় সংখ্যার গুণফল দেখা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2n ডিভাইড 2 টু দি পাওয়ার n গুণ ফ্যাক্টোরিয়াল n। আশা করি তোমরা এই অঙ্কটা খুব সহজভাবেই বুঝতে পারতেছো। এটা আসলে বিন্যাস সমাবেশের কিছু এখানে নাই, এখানে জাস্ট একটা আমরা ফ্যাক্টোরিয়ালের কিছু কনসেপ্ট ব্যবহার করে আমরা অঙ্কটা করে ফেলছি। এবার তোমরা দেখো এখানে, এবার 2 নাম্বার অঙ্কটা, এখানে 2 নাম্বার আমরা একটু আগেই তোমাদেরকে বলেছিলাম যে বিন্যাসের একটি কাজ যদি আমরা পি সংখ্যক উপায় করি আর একটি কাজ কিউ সংখ্যক উপায় করলে কি হবে, বিন্যাস কি হবে পি কিউ। দেখো এখানে ডটার একটা শব্দ 2 নাম্বার অঙ্কে আছে, এটা আমাদের বইয়ের অঙ্ক, যে ডটার DA UGH TER ডটার বলা হয়েছে সর্বর্ণগুলো পাশাপাশি না রেখে শব্দটির বর্ণগুলি কত উভয়ে সাজানো যায়। তো এখানে পাশাপাশি না রাখতে বলা হয়েছে, না রাখতে। এখন দেখো তো সর্বর্ণটা কি, এখানে DGHTR এটা হলো ব্যঞ্জন বর্ণ, আর সর্বর্ণটা কি, এখানে সর্বর্ণ হলো AUE। তাহলে এখন এখানে আমরা যদি সর্বর্ণকে একক অক্ষর মনে করি, তাহলে কি হবে, এখানে আমার কয়টি বর্ণ হবে বলো তো, হবে 6টি বর্ণ। তাহলে 6টি বর্ণের বিন্যাস কত হবে, এখানে ফ্যাক্টোরিয়াল 6। আবার সর্বর্ণের নিজেদের মধ্যে একটা বিন্যাস আছে ফ্যাক্টোরিয়াল 3। তাহলে পাশাপাশি রেখে বিন্যাস কি হবে, আমরা প্রথমে একটা কাজ করব, আমরা লিখব যে শব্দটির বিন্যাস হবে, যেহেতু এখানে 8টি ভিন্ন ভিন্ন শব্দ আছে, এটা হবে 8p8, তার মানে ফ্যাক্টোরিয়াল 8। তাহলে কি হবে, এটা 40,320 হবে। এখন 40,320, এখন সব দেখো AUE কে একক অক্ষর মনে করলে 6টি অক্ষরের বিন্যাস কত হবে, 6p6, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 6, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে, এখানে ফ্যাক্টোরিয়াল 6 হলো ফ্যাক্টোরিয়াল 6, তাহলে এটা কত হবে, এখানে 720। এখন দেখো আবার ডটার শব্দটির সর্বর্ণগুলো নিজেদের মধ্যে বিন্যাস কি হবে, 3টি ভিন্ন বর্ণ। তারপর স্বরবর্ণের নিজেদের মধ্যে বিন্যাস হবে ফ্যাক্টোরিয়াল 3, অর্থাৎ 3p3 কত হবে 6। তাহলে এখন আমরা লিখব, সুতরাং স্বরবর্ণগুলি পাশাপাশি রেখে বিন্যাস কত হবে, এখানে বিন্যাসের একটি কাজ আমরা করছি কত, এই ফ্যাক্টোরিয়াল 6 উপায়, আরেকটি কাজ ফ্যাক্টোরিয়াল 3 উপায়। তাহলে পাশাপাশি বিন্যাস কি হবে, 720 গুণ 6। তাহলে কত আসছে, দেখো এখানে 43 এবং 20 এতবার। তাহলে এটা সর্বর্ণগুলি পাশাপাশি রেখে বিন্যাস, আর মোট বিন্যাসটা কতক্ষণ দেখো, মোট বিন্যাসটা হলো এখানে, মানে এটা কোনো রেস্ট্রিকশন ব্যতীত বিন্যাস হলো এখানে 40,320, আর সর্বর্ণ পাশাপাশি থাকবে কত, 4,320। তাহলে আমরা এখন লিখবো, সুতরাং সর্বর্ণগুলি পাশাপাশি না রেখে, সর্বর্ণগুলি পাশাপাশি না রেখে, সুতরাং সর্বর্ণগুলি পাশাপাশি না রেখে বিন্যাস কত হবে, বিন্যাস হবে 40,320 বিয়োগ 4,320, দ্যাট ইজ ইকুয়াল টু 37,000। তাহলে
এখন আমরা কি পেলাম রেজাল্টটা? আমরা এখন রেজাল্ট পেয়ে গেছি কত, যেহেতু আমাদেরকে বলা হয়েছে পাশাপাশি না রেখে, আনসারটা কত হবে? আনসার হবে এখানে 3000 মানে 36,000, এটা আনসার। তো আশা করি তোমরা এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারতেছো। আরেকটি অঙ্ক, এখন 2 নম্বর অঙ্ক আমাদের এখানে বলা হয়েছে তিনটি, এখানে 6 ডিজিটের দেওয়া আছে 6টি অঙ্ক, 2, 3, 5, 7, 8, 9। তাহলে খেয়াল করো ওখানে অঙ্কটা। আমি আগে বলেছি তোমরা একটা কাছে যখন অঙ্কগুলো করবা তখন খাতায় আগে অঙ্কটা উঠিয়ে নিবা বা বইয়ের সাথে অঙ্কটা মিলাইলে তোমরা ভালো বুঝতে পারবা। এখানে এখন দেখো 2 নম্বর অঙ্ক, 2, 3, 5, 7 এবং 8, 9। এখানে মোট কয়টি বর্ণ আছে? মোট 6টি বর্ণ আছে। তো এখানে 6টি বর্ণকে বলা হয়েছে এখানে যে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে। এখন যেমন মনে করো এখানে 2, 3, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কত? যেমন 235 একটা সংখ্যা। এখানে আবার মনে করো 257 আরেকটি সংখ্যা, 257 আরেকটি সংখ্যা। এইভাবে আমরা এখানে 6টি ডিজিট থেকে আমরা 3টি ডিজিটের সংখ্যা তৈরি করব। তাহলে এখানে মোট কয়টি অঙ্ক আছে বলো তো? মোট 6টি অঙ্ক আছে। কোনো অঙ্ক নেই এখানে 2বার নাই, অর্থাৎ কোনো রিপিট নাই কোনো অঙ্কটাই। তাহলে আমরা 3টি অঙ্কনী বিন্যাস সংখ্যা গঠন করবো। তাহলে এটা খুব সহজ একটা অঙ্ক। তাহলে আমাদের মোট বিন্যাস সংখ্যা কত হবে? আমরা ডাইরেক্ট করতেছি এখানে। সুতরাং নির্ণেয় সংখ্যাটা কেমন হবে? নির্ণেয় সংখ্যা, তোমরা একটু বর্ণনা লিখবো অবশ্যই, যেখানে মোট 6টি বর্ণ আছে, সবগুলি বর্ণ ভিন্ন ভিন্ন। তাইলে আমরা এই 6টি অঙ্ক থেকে, বর্ণনা 6টি অঙ্ক থেকে আমরা 3টি অঙ্কনী বিন্যাস কি হবে? নির্ণেয় সংখ্যা হবে কত? এখানে 6p3, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে এখানে? ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল 6 - 3। একটু আমরা হিসাব করলেই মানটা পেয়ে যাব। এখানে ফ্যাক্টোরিয়াল 6কে ফ্যাক্টোরিয়াল 3 দ্বারা ভাগ করো। তাহলে এখানে রেজাল্টটা কত আসবে? রেজাল্ট হবে 120, অর্থাৎ এটাই অ্যান্সার। তাহলে তোমরা এই অঙ্কটাও বিন্যাসের সূত্র আমাদের আজকের যে সূত্রটা আমরা আলোচনা করেছি বা প্রমাণ করেছি, ওই সাপেক্ষে আমরা অঙ্কটা করেছি। এখন দেখো আরেকটি অঙ্ক, এখানে আমরা কিছু অঙ্ক রাখছি, কয়েকটি অঙ্ক আমি করতেছি, বাকি অঙ্কটা তোমরা বাসায় করবে। এবার দেখো 4 নম্বর অঙ্ক, এখানে 4 নম্বর, 3 নম্বর অঙ্কটা তোমরা দেখে নিবে। এখানে দেখো 0, 3, 5, 6 এবং 8। এখানে মোট কয়টি অঙ্ক আছে বলো তো? মোট এখানে 5টি অঙ্ক আছে। আমাকে বলছে কত? এখানে 4000 থেকে বড় কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে, মানে সংখ্যাটি কত হইতে হবে? 4000 থেকে বড় হবে, এর থেকে বড় হবে সংখ্যাটা। তাহলে আমরা দেখো একটা জিনিস অবশ্যই তোমরা একটু খেয়াল করবে, যে 4000 থেকে যখন বড় হবে তখন সংখ্যাটি কি অবশ্যই এখানে 5 বা কত, এখানে যে এখানে 5 বা 6 বা 8 দিয়ে শুরু হবে। তাহলে এখন একটা খেলা আমরা প্রথম মনে করি এখানে 5 দিয়ে অঙ্কটি শুরু হয়েছে। তাহলে বাকি কয়টি করা আছে বলতো? এখানে বাকি আমি যে কোনো সংখ্যাটা এখানে বসাইলে কি হবে এটা? অর্থাৎ এখানে আমরা কি বুঝলাম, যে যদি এখানে 4000 থেকে বড় সংখ্যা হইতে হয়, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির অবশ্যই প্রথম কি হবে? 5, 6 এবং 8 বসতে হবে। তাহলে আমরা যদি এখন 5কে নির্ধারিত স্থানে ফিক্সড রাখি, এখানে স্থির রাখি, বাকি কয়টি অঙ্ক বলো তো? 5কে আমরা লিখবো এখানে 5কে প্রথম স্থানে নির্ধারিত, বা আমরা এখানে নির্দিষ্ট করি, প্রথম স্থানে নির্দিষ্ট রাখলে অবশিষ্ট আর আমাদের কয়টি লোকেশন দরকার বলো তো? 3টা লোকেশন দরকার। অবশিষ্ট কয়টি থাকবে এখানে? অবশিষ্ট 5 বিয়োগ 1, অর্থাৎ এখানে 4টি হতে 3টি অঙ্ক নিয়ে বিন্যাস কত হবে? এখানে বিন্যাস হবে এখানে 4p3।
তাহলে 4p3 মানটা কত? এটা হবে 4p3, যেমন 4p3 অর্থাৎ এখানে 24 আসবেন, 24। তাহলে এইভাবে দেখো আমরা 5-এর জন্য 5কে আমরা নির্দিষ্ট রাখছি, এখানে আমরা ইচ্ছা করলে এখানে 6কে নির্দিষ্ট রাখতে পারি, আমরা ইচ্ছা করলে কাকে নির্দিষ্ট করি 8কে নির্দিষ্ট রাখতে পারি, তাই না? সুতরাং এখানে আমরা কি করব, সুতরাং মোট সংখ্যা কত হবে? এখানে 5কে আমরা নির্ধারিত রাখলাম, এইভাবে আমরা 6কে নির্ধারিত রাখতে পারি এবং আমরা 8কে নির্ধারিত রাখতে পারি। তাহলে আমাদের কি হবে? সুতরাং নির্ণয় সংখ্যা যেটা হবে অর্থাৎ 3 গুণ 24 অর্থাৎ 324, 72 এটা অ্যান্সার হবে। তো আশা করি তোমরা এই অঙ্কটাও খুব ভালোভাবে বুঝতে পারছো। তো আমরা আজকে যে সূত্রটা নিয়ে আলোচনা করেছি, যে বিন্যাসের কিছু বিন্যাসের যে সূত্রটা, এখানে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক জিনিসের বিন্যাস, অর্থাৎ কোনো অঙ্কের বা কোনো সংখ্যার এখানে রিপিটেশন হয় নাই বা পুনরাবৃত্তি হয় নাই, এই ধরনের সংখ্যাগুলোর বিন্যাস আমরা এসে করেছি এবং তৎসংলগ্ন আমরা কিছু গাণিতিক সমস্যারও সমাধান করেছি। তোমরা তোমাদের মূল বইয়ের বা উদাহরণে আরও কিছু অঙ্ক করলে তোমরা এই অধ্যায়ের এই নিয়মের অঙ্কগুলো তোমরা করতে পারবে। আমরা পরবর্তী লেকচারে বিন্যাসের আরও কিছু সূত্র নিয়ে, যখন সংখ্যা রিপিটেশন থাকবে বা এখানে আরও কিছু শর্ত সাপেক্ষে কিছু বিন্যাস থাকবে, এগুলো নিয়ে বা এই সংক্রান্ত কিছু অঙ্ক নিয়ে আমরা পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব। তো তোমাদের সবার শুভকামনা করে আজকের বিন্যাস ও সমাবেশের প্রথম লেকচারটি আজকে এখানে সমাপ্ত ঘোষণা করলাম।